আমার প্রশ্ন হলো, হুম, এই গভর্নমেন্ট তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা হলো আমাদের তৈরি করা একটা গভর্নমেন্ট। তারা কেন হুম। এই পতিত সরকারের এই দোসরদেরকে এখন পর্যন্ত ধরতে পারলো না? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। আজকে বণিক বার্তায় দেখবেন, এই যে বণিক বার্তায় দেখবেন রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে শিক্ষার্থীরা। মানে ডাকসুর যে নির্বাচনটা হবে সেখানে শিক্ষার্থীরা ব্যক্তি পরিচয়কে দেখছে। এই ছেলেটা কোন মতাদর্শের সেটা দেখছে না, তার মতাদর্শ ব্যক্তিগত জীবনে সে কেমন, তার মতাদর্শটা কি, সেটাকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। তো এখন আসলে আমাদের ছাত্ররা যে বয়সে যে আবেগ, আমার কথা হচ্ছে আপনি 22 বছর বয়সের যে ছেলের আবেগ, আপনি 30 বছরের বয়সের ওই ছেলেটার আবেগ, কিন্তু আবেগ এক হবে না, চেঞ্জ হবে, আবেগ চেঞ্জ হবে, তাদের মন মানসিকতা চেঞ্জ হবে। তো এখন যারা আসলে এই মানে এই ধরনের মতাদর্শ নিয়ে কাজ করছে, তাদের বয়সের জায়গায় অভিজ্ঞতার জায়গায় অনেকটা কমতি আছে। এবং আমদানি রহমান পার্থ একটা কথা বলছেন, আপনি শুনছেন, যে আপনারা 17 বছরের একটা ঘোড়াকে ফেলে দিচ্ছেন, ভাবছেন আপনারা একা ছিলেন, আসলে তা না। আসলেই সত্যি কথা, এই 17 বছর শুধুমাত্র এই আন্দোলন না, এই সরকার আসলে পদে পদে বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং ঘুন পোকা তাকে খেয়েছে এই 17 বছর একটু 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 করে। এবং একটা শেষ সময় আপনি দেখবেন পুলিশের আইজি ছিলেন বেনজির আহমেদ, সে কিন্তু একটা বিতর্কিত অবস্থায় পড়ে গিয়েছিল তার ক্ষমতাচ্যুত হওয়ার পরে, মানে সে চাকরিটা ছেড়ে দেওয়ার পরে সেও কিন্তু বিভিন্ন মামলায় শিকার হওয়া শুরু হয়েছিল। তখন তার যে পুলিশে তার যে তার মাধ্যমে যারা সুবিধা ছিল, তারা তখন কি ভূমিকা করবে? তখন তো তারা তার স্যারের সেই পার্ট নেবে। তখন পুলিশটা কিন্তু ডিভাইডেশনের পর্যায়ে চলে যায়। এই সরকার আসলে এই যে বেনজির সাহেব চলে যাওয়ার পরে তাদের যে চেইনটা ছিল সেটার সাথে বর্তমানে তখনকার সময়ের যে চেইন, একটা বিশৃঙ্খলা তৈরি হয় পুলিশে। এই বিশৃঙ্খলাটা কিন্তু সরকার আর কাটায় উঠতে পারে নাই। আমরা একটা সময় দেখছিলাম যে সরকার পুলিশ দিয়ে নাকি নিয়ন্ত্রিত হচ্ছে, একটা পুলিশ বাহিনী দিয়ে নাকি সারা বাংলাদেশ তারা সাজায় রাখছে। এবং আক্ষরিক করতে অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু পর্যায়ক্রমে, এবং সেই জায়গাটার মধ্যেই কিন্তু আজকের এই ঘটনা। না আমাকে যদি একটু এখন সুযোগ দেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এখন যে সময় 2025 সাল, আজকে আমরা যদি চিন্তা করি বাংলাদেশের রাজনীতি নিয়ে, তাহলে এটা আমাদের জন্য একটু বোকামি হবে। কারণ আমরা কথা বলতে হবে এখন গ্লোবাল রাজনীতি নিয়ে, রাজনীতি নিয়ে। কারণ আমরা বিশ্ব রাজনীতির একটা ট্রাম্প কার্ড হয়ে গেছি ভৌগোলিক ভাবে, যার কারণে আক্ষরিক করতে বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। যেহেতু গ্লোবাল ইকোনমি সাউথ এশিয়া বেসড, দক্ষিণ এশিয়া বেসড ইকোনমি। কারণ আপনার ইউরোপ কান্ট্রি গুলোতে, মিডল ইস্টে বলেন, ওইগুলোতে শস্য ফলানোর জায়গা নেই। আপনি কিছুদিন আগে দেখবেন, এই যে কয়েকদিন আগেই আগ্নেয়গিরি হচ্ছে, তাদের ওইখানে অতি বর্ষণ হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন কারণে তাদের এখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। আর আমরা বাংলাদেশের মানুষ নাতিশীতোষ্ণ মন্ডলে আছি, যার কারণে এখানে বর্ষাও যেমন আছে, শীতও আছে, গরমও আছে। আমাদের এখানে ফসল উৎপাদনের জন্য এবং প্রোডাক্টিভ চিন্তা করার জন্য একটা ভালো জায়গা হচ্ছে এই সাউথ এশিয়া বেসড দেশগুলো। তো উৎপাদনমুখী চিন্তা থেকে ইউরোপ কিন্তু এখন কনভার্ট হচ্ছে সাউথ এশিয়াতে। তো বিশ্বের পরাশক্তি গুলো চাবে যে সাউথ এশিয়ার ট্রাম্প কার্ড গুলাকে হাতে রাখার। তো বাংলাদেশ আসলে জিও পলিটিক্স এর একটা অংশ। শেখ হাসিনা এই জিও পলিটিক্সটা সবচেয়ে বেশি ভালো বুঝার কারণে সে এই 17 বছর সাস্টেইন করেছে। এবং আমরা খুব সৌভাগ্যবশত এমন একটা সময় এমন একজনকে আসলে ধরে নিয়ে আসলাম, এবং বিএনপি বলেন, দেশের অন্যান্য রাজনৈতিক দল, জামাত বলেন, সব দলই জনমত নির্বিশেষে আমরা একটা সরকার গঠন করলাম, অস্থায়ী এবং অন্তর্বর্তীকালীন সরকার। এবং ওইটার প্রধান করে দিলাম এমন একজনকে, যে কিনা বিশ্বের 12 জনের মধ্যে একজন, এবং বিশ্বের গ্লোবাল টার্ম কার্ডের একটা অংশ, বিশ্ব ইকোনমি নিয়ে যার মাথা ব্যথা। 3-0 নামে একটা বইও তিনি লিখছেন। আমি যদি ধারণা করি, আমার একটা ধারণা এমন, যে তিনি আরেকটা নোবেল পেতে পারেন। এই পাওয়ার পথ অনেকটা সুগম তার জন্য।